অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। বিকেলে নতুন করে আরও 4 উপদেষ্টার শপথ নেওয়ার কথা রয়েছে। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 21 জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, আজ বিকেলে 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন উপদেষ্টারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল করিম খান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জন জনপ্রতিনিধি আছেন। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত 6 আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল। তার বিরুদ্ধে ফোনে আড়ি পাতা এবং গুপ্ত হত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। চক্রান্ত অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় মির্জা ফখরুল জানান, শীঘ্রই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তিনি তার বক্তব্যে ঐক্য, ধৈর্য আর সহনশীলতার মাধ্যমে ছাত্র জনতার অর্জন ধরে রাখারও আহ্বান জানান। যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে 13 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, এই কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। তাছাড়া আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে 13 সদস্যের এই কমিটি গঠন করা হয়। ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের বিজয়কে যুগে যুগে স্মরণীয় করে রাখতে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা দৃশ্যপট। রাজধানীর এতকালের নোংরা আধময়লার স্যাঁতস্যাঁতে দেয়াল তুলির আঁচড়ে যেন জীবন্ত হয়ে উঠছে। এক একটি গ্রাফিতি যেন এক একটি জানা অজানা গল্প, বলছে ভয়ানক সব দিনের কথা। সে গল্পেরই কিছুটা তুলে ধরছেন নুসরাত শারমিন। পানি লাগবে, পানি, এমন দৃশ্যপট শহরের প্রায় প্রতিটি দেয়ালে দেয়ালে। তুলির আঁচড়ে কেউ তুলে ধরেছে স্বৈরাচারের কথা, কেউ বা স্বজন হারানোর বিচারের কথা, আবার কেউ বা তুলে ধরেছেন না বলা হাজারো নিপীড়িত মানুষের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অর্জিত এই জয়কে স্মরণীয় করে রাখতেই তাদের এত আয়োজন। মূল লক্ষ্য হচ্ছে আমরা যে নতুন করে 24-এ যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা যেন একটা নিদর্শন হয়ে থাকে।
গ্রাফিতি হলো আমাদের একটি মাত্র মাধ্যম, আমাদের এমন অনেক মাধ্যম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। গ্রাফিতি শুধুমাত্র একটি মাধ্যম উল্লেখ করে দেশ সংস্কারের প্রতিটি কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একমাত্র লক্ষ্য বলে জানান শিক্ষার্থীরা। সেই সাথে অর্জিত এই বিজয়কে ধরে রাখতে সকলের সহযোগিতাও চান তারা। তো যারা জানেন তারা গ্রাফিতির মাধ্যমে এটা পরিচয় দিলে আমরা সকলে ইতিহাসটা জানতে পারবো, কেননা আমরা আজ পৃথিবীর সকল দেশের সামনে আমরা আমাদের নতুন ইতিহাস নিয়ে এসেছি। কল্পনা চাকমার, তেমনি আবু সাইদ, তারপরে মুগ্ধ, সবার কথা আমরা জানি। অনেক ভাই বোন আছে যারা আমাদের শহীদ হয়েছে, তাদের কথা আমরা জানি না। আমরা চাই আপনারা আমাদের জানান। শহরের প্রায় প্রতিটি আনাচে কানাচে এবং দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আবু সাইদ, মুগ্ধ এবং কল্পনা চাকমা সহ নিপীড়িত মানুষের হাজারো না বলা কথার ছবি। আর তা এঁকেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা চায় তাদের এই নতুন স্বাধীনতা যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই স্বাধীনতা রক্ষায় জানতে পারে স্বাধীনতার পেছনের প্রেক্ষাপট। আর তার জন্যই তাদের এত সুন্দর সুন্দর আয়োজন। শুধু গ্রাফিতি নয়, প্রতিটি কাজেই এগিয়ে থাকছেন শিক্ষার্থীরা এবং তারা চান ভবিষ্যতেও যেন সকলে এগিয়ে আসেন দেশ সংস্কারের কাজে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। 15 আগস্ট ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রত্যাশা করে না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিশৃঙ্খলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে সমসাময়িক ইস্যুতে করা ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এদিকে বিপ্লবে শিক্ষার্থীদের অবদান স্মরণ করে দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত আমিনা হিরার রিপোর্টে। 15 আগস্ট ঘিরে প্রতিবিপ্লবের আশঙ্কায় সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ধানমন্ডি 32 ও আশপাশে অবস্থান নেয় ছাত্র জনতা। তবে এই অবস্থান কর্মসূচিতে বিক্ষিপ্তভাবে ঘটেছে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবস্থান জানাতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সাংবাদিকদের সাথে কথা বলেন সমন্বয়ক সার্জিস আলম। বলেন, 15 আগস্ট যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। 15 আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি 15 আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বাধা দিতে পারে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। দেশের সংকটকালীন সময়ে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তবে সবসময় দেশের সংকটকালীন সময়ে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তবে সবসময় মাঠে শিক্ষার্থীদের অবস্থান দেশকে অস্থিতিশীল করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দ্রুতই ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গণমাধ্যমকে আক্রমণ করা চলবে না, ছাত্রদের এমন কঠোর বার্তাও দেন সমন্বয়ক সার্জিস আলম। গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল, তবে কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করা সম্ভব না হওয়ায় শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল। মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত 11 আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন 6-এর মেট্রো রেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল আবার
আবারও চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, তবে একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে আগের মতোই। ভোক্তারা বলছেন বাজার সিন্ডিকেট ভাঙতে পারলে জিনিসপত্রের দাম আরও কমবে। ব্যবসায়ীরা বলছেন কিছু পণ্যের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে রাজধানীর নিত্য প্রয়োজনীয় বাজারগুলোতে ক্রেতা সমাগম একটু বেশি দেখা গেছে। সব ধরনের কাঁচা পণ্যের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমলেও এখনও অনেক জিনিসপত্রের দাম অনেক চড়া। বিশেষ করে মরিচ ও আলুর দাম একটু বেশি। আমরা যারা চাকরিজীবী আমাদের কিন্তু স্যালারি ওইভাবে বাড়েনি, ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো সেই আগের তুলনায় তেমন একটা কমেনি, হালকা একটু কমেছে, হয়তো 5 টাকা 10 টাকা। বাজারে গত সপ্তাহে এসেছিলাম, তো সেই সপ্তাহে আমি মুরগির যে দামটা দেখেছিলাম সেই তুলনায় মুরগির দাম কমেছে। কমলে তো ভালোই, এইগুলো মনে করেন 80 টাকা করে, আরো কমলে 60 টাকার মাঝে থাকলে আমাদের সমস্যা হয় না। ভোক্তারা বলছেন এই দাম আরও নিয়ন্ত্রণে আসবে যদি বাজার সিন্ডিকেট ভেঙে ফেলা যায়। আসলে আমাদের ক্রয় ক্ষমতার একদম বাইরে চলে গেছিল সবকিছুই, এখন সবকিছু নিয়ন্ত্রিত অবস্থা আসতেছে, এটা আরো একটু সময় লাগবে। যে জিনিসগুলো বিভিন্ন সাইট থেকে আসে ওই সমস্ত সাইটে কোনো সিন্ডিকেট আছে কিনা এটা তদন্ত করে বের করা উচিত। গরুর মাংস, ব্রয়লার মুরগি ও মাছের দাম কমলেও ইলিশ ও চিংড়ি মাছের দাম বেশ চড়া। তবে বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে আরও একটু সময়ের প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যেরকম রসুন ছিল আপনার 220 টাকা 30 টাকা, আজকে রসুন 200 টাকা বেচতেছে। আদা ছিল একসময় 320-300 টাকা, আদা আজকে 260 টাকা বিক্রি করতেছে। তাহলে আগের তুলনায় কোন আগে যেটা 80 টাকা ছিল এটা এখন 60 টাকা 50 টাকা বিক্রি চলতেছে। শুধু মরিচের দামটা একটু চড়া, এছাড়া সব সবজির দাম কম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক সপ্তাহের বাজার ব্যবস্থাপনায় দেখা গেছে প্রতিটি সবজির দাম 5 থেকে 10 টাকা করে কমেছে। তবে যারা কিনতে আসছেন সেসব ভোক্তাদের দাবি এই দাম আরও যেন কমে এবং সহনশীল পর্যায়ে আসে, তাহলেই তারা স্বস্তি ফিরে পাবে। রামপুরা বাজার থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বরিশালে সরকারের উন্নয়ন যেখানে বাধাগ্রস্ত, সেখানে অবহেলিত বস্তি বা কলোনিগুলোয় রাস্তা, ড্রেন, স্বাস্থ্য খাতে উন্নয়নে অবদান রাখছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। এতে বদলে যাচ্ছে এসব কলোনির চিত্র, ঘুরে দাঁড়াচ্ছে বস্তিবাসী। বরিশালের একাধিক বস্তি এলাকা ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তন, বরাদ্দ সংকট আর ব্যবস্থাপনার অভাবে সরকারিভাবে উন্নয়ন বঞ্চিত হয়ে পড়ে বরিশালের বেশ কয়েকটি বস্তি বা কলোনি। নগরীর ভাটারখাল, শিশু পার্ক, বিডিএস, নামারচর ও বঙ্গবন্ধু কলোনিতে নিম্ন আয়ের প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। গত এক যুগেও কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পায়নি ঘনবসতিপূর্ণ এসব এলাকাগুলো। আপনি মানে আসার সময় দেখছেন রাস্তাটা কি ভাঙা, আমাদের এলাকায় রিক্সা পর্যন্ত ঢুকতে চায় না, যে আমরা কত অসহায়ের ভিতরে আছি এটা তো বোঝেন। যেমন ওইখানে তো আছে ভাঙা ড্রেনগুলো, ওইগুলো যদি একটু করতো তাহলে অনেক ভালো হইতো। সিভিএফ, তারপর খ্রিস্টান এইড, ব্র্যাক, আবাসদের ধন্যবাদ জানি এগুলো আরো দৃঢ়ভাবে তারা করুক আর আমাদের পাশে থাকুক। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ, ব্র্যাক এর অর্থায়নে আবাস ও খ্রিস্টান এইডের ব্যবস্থাপনায় করা হয় ড্রেন, রাস্তা, ওয়াশব্লক, বিশুদ্ধ পানি, চিকিৎসা, নগদ অর্থ ও আইনি সহায়তা, যার ফলে বদলে যেতে শুরু করে কলোনিগুলোর রূপরেখা। উন্নয়ন সংস্থা আছে যাদের মাধ্যমে আমাদের ড্রেন হয়েছে,
লেট্রিন হয়েছে। আমরা এই অনুন্নত অবস্থায় আছি, আমাদের আর একটু উন্নত করে বাস করার মতো তারা যেন আমাদের দিকে একটু নজর রাখে। কলোনিবাসী উপকৃত হয়েছে, এটাই তাদের সার্থকতা। জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছে। এই এলাকার মানুষের সহযোগিতায় যে কাজটা করা সম্ভব হয়েছে সেটাই মানুষদের জন্য আসলে উপকারে লাগবে। উন্নয়ন বঞ্চিত অন্য এলাকাগুলো চিহ্নিত করে আরও কাজ করা হবে বলে জানালেন বাস্তবায়নকারী সংস্থাগুলো। নারী ও শিশুর অধিকার বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি এবং সেই জায়গায় মানুষের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অর্থনৈতিক উপার্জনের জন্য আমাদের যতটা সাপোর্ট দেওয়ার ততটা আমরা উন্নয়ন সংগঠনগুলো করে যাচ্ছি। হাজারো সমস্যায় জর্জরিত এসব বস্তি বা কলোনিগুলো, সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাগুলো এদের বাকি সমস্যাগুলোকে চিহ্নিত করে করবে দৃশ্যমান উন্নয়ন, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।